তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞানের সিলেবাস এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড ইউনিট টেস্টে ভৌত বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো দিয়েই তৈরি স্পেশাল একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। তাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে ভৌত বিজ্ঞানের ক্লাস 9 এর নাম্বার থাকবে 40, সময় থাকবে 90 মিনিট। পরীক্ষার সম্ভাব্য ডেট 29শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বরের মধ্যে। এরপরে দেখো সিলেবাসে যে অংশগুলো থাকবে এই অংশগুলো আছে। দেখো 3 নম্বর চ্যাপ্টার পদার্থের গঠন ধর্ম, 4 নম্বর চ্যাপ্টারের এই অংশগুলো থাকবে। ওকে, দেখে নাও। এরপরে দেখো 5 নম্বর চ্যাপ্টার কার্যক্ষমতা ও শক্তি। এবার চলো একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করি। প্রথমত গ্রুপ এ দেখো 7টি প্রশ্ন আছে, 7 নম্বর। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়েছে। 1 নম্বর চাপের এসআই একক হলো এ নিউটন, বি ডাইন, সি জুল, ডি পাস্কেল। এর মধ্যে সঠিক অপশনটি হবে ডি পাস্কেল। এই প্রশ্নটা ক্লাস 10-এ গিয়ে গ্যাসের ধর্ম চ্যাপ্টারে আবার পড়তে হবে, তাই এখন থেকেই পড়ে নাও। 2 নম্বর দেখো জলবিন্দুর আকার গোলাকার হওয়ার কারণ এর সান্দ্রতা, বি পৃষ্ঠটান, সি প্লবতা, ডি পীড়ন। এক্ষেত্রে সঠিক অপশনটি হবে পৃষ্ঠটান। এটা ক্লাস 11-এ গিয়ে ফিজিক্সে আরও বেশি পড়বে ইলাস্ট্রিসিটি চ্যাপ্টারে গিয়ে। এর পরের প্রশ্নে আসছে দেখো 3 নম্বর পীড়নের মাত্রীয় সংকেত কোনটির সমান? এ বল, বি চাপ, সি পৃষ্ঠটান, ডি সান্দ্রতা। দেখো পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল আমরা বলতে পারি, আর চাপ মানেও আমরা বলতে পারি বল বাই ক্ষেত্রফল। তার জন্য সঠিক অপশনটি হবে বি নাম্বার চাপ। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো একটি ক্ষারীয় দ্রবণের পিএইচ হলো A3, বি 4.3, সি 5.6, ডি 8। এক্ষেত্রে মনে রাখবে 7-এর কম যেটা হবে পিএইচ সেটা হচ্ছে কি অ্যাসিডের মধ্যে পড়বে, আর 7-এর উপরে যেটা সেটা হচ্ছে কি ক্ষারীয়, আর 7টা হবে পৌষম। যেহেতু দেখো এখানে বলেছে ক্ষারীয় তার জন্য ডি নাম্বার অপশনটি 8, এটা হবে সঠিক উত্তর। এইভাবে যদি 1000টা প্রশ্ন দেয় তাও কিন্তু তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। এবার দেখো 5 নম্বর আম্লিক দ্রবণে ফেনফথলিন এর বর্ণ হয় এ লাল, বি নীল, সি হলুদ, ডি বর্ণহীন। এক্ষেত্রে কালারটা বর্ণহীন হয়ে যাবে। তুমি কিন্তু ক্ষারীয় দ্রবণে কি হয় সেটাও পড়ে রাখবে। এরপরে দেখো 6 নম্বর ক্ষমতার একক হলো এ জুল, বি নিউটন, সি ওয়াট, ডি আর্ক। এর মধ্যে সঠিক অপশনটি হবে সি নাম্বার ওয়াট। 7 নম্বর কোন বস্তুর কার্য করার সামর্থ্যকে বলে? এ ক্ষমতা, বি শক্তি, সি বল, ডি চাপ। দেখো কোন বস্তুর কার্য করার সামর্থ্যকে বলে তার শক্তি, তার জন্য বি নাম্বার উত্তরটি হবে সঠিক। এরপরে চলে আসছে গ্রুপ বিতে। দেখো 12টি প্রশ্ন, 12 নম্বর, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে। 1 নম্বর অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? এটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস 10-এর জন্য। অ্যান্সারটা হবে 6.022 × 10⁻23। তারপরে আসছি 2 নম্বর একটি ইমালশন পদার্থের উদাহরণ দাও। উত্তরটি হবে কি বলো তো? দুধ। তারপরে 3 নম্বর প্রলম্বন হলো ড্যাশ মিশ্রণ। উত্তরটি হবে অস্থায়ী, অস্বচ্ছ, অসমসত্ব মিশ্রণ। প্রশ্নটা এভাবে আসতে পারে প্রলম্বন কি, এভাবে লিখবে উত্তর। ওকে। 4 নম্বর ভাতের ফ্যান ড্যাশ দ্রবণের উদাহরণ। উত্তরটা কি হবে বলো তো? কলোডীয় দ্রবণ। 5 নম্বর কাকে রাসায়নিক পদার্থের রাজা বলা হয়? তুমি এটা জানো, বলো কি হবে উত্তরটা বলো? সালফিউরিক অ্যাসিডকে। এরপরে দেখো 6 নম্বর লিটমাস পেপারকে আম্লিক দ্রবণে ভেজালে তার বর্ণ কি হয়? উত্তরটি হবে কি হবে বলো? লাল বর্ণ। তার জন্য লাল কালার করে দিলাম, দেখো মনে থাকবে। তাই বলে কিন্তু এটাই পরীক্ষা আসবে তার কোনো কথা নেই। আম্লিকের বদলে ক্ষারীয় আসতে পারে, তার জন্য সব কিছু পড়ে রাখো। ওকে। এরপরে দেখো 7 নম্বর উদ্ভিদের সুষম বৃদ্ধির জন্য মৃত্তিকায় পিএইচ এর মান কত থাকা প্রয়োজন? অ্যান্সারটা হবে 7-এর কাছাকাছি। এরপরে দেখো 8 নম্বর কোন দ্রবণের পিএইচ 4 হলে দ্রবণটি অ্যাসিড হবে না ক্ষার হবে? তুমি এবার এটা বলো, তুমি তো এটা জানো, আমি একটু আগেই বললাম। বলো কি হবে? বলো বলো বলো। দ্রবণটি অ্যাসিড হবে, কারণ 7-এর কম। এবার দেখো 9 নম্বর একটি উভয়ধর্মী অক্সাইডের নাম লেখো। অনেক হতে পারে, তার মধ্যে আমি একটা লিখলাম, সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড অর্থাৎ জেডানো। এরপরে দেখো 10 নম্বর এক অশ্বক্ষমতা কত ওয়াট সমান? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অ্যান্সারটা হবে 746 ওয়াট প্রায়। 11 নম্বর জুল এবং আর্গের মধ্যে সম্পর্কটি লেখো। অ্যান্সারটা কি হবে? 10⁻7 আর্গ, অর্থাৎ 1 জুল ইকুয়ালস টু 10⁻7 আর্গ। প্রশ্নটা এইভাবে আসতে পারে জুল এবং আর্গের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো, সেক্ষেত্রে 2 নম্বর থাকতে পারে। তারপরে চলে আসছি 12 নম্বর কার্য কোন প্রকার রাশি? বলো কি হবে? এটা হবে স্কেলার রাশি। এরপর চলে আসছি গ্রুপ সিতে। দেখো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটার জন্য নাম্বার আছে কত? 2 করে, 3 × 6। 1 নম্বর 96 গ্রাম অক্সিজেনের কত মোল অক্সিজেন অণু আছে? খুবই সোজা অঙ্কটা। দেখো নির্ণয় অক্সিজেনের অণুর মোল সংখ্যা হবে গ্রামে প্রকাশিত অক্সিজেনের ভর ডিভাইডেড বাই অক্সিজেনের গ্রাম আণবিক ভর। এবার তোমরা জানো O2 মানে কি বলো তো দেখি? O2 একটা ওর কত হয়? 16। তাহলে দুটো ওর কত হবে বলো তো? এখানে 16 × 2 = কি হবে? 32, তাই কি না? তাহলে এখানে কি করবো? 96-কে 32 দিয়ে ভাগ করে দেবো। দেখো 3 আসবে অ্যান্সার। খুব সোজা ছিল অঙ্কটা। এরকম অনেক টাইপের অঙ্ক আসতে পারে, প্র্যাকটিস করে রেখো। পরীক্ষায় অক্সিজেনের বদলে নাইট্রোজেনও আসতে পারে, কার্বনও আসতে পারে। তাই মেইন ব্যাপারটা যদি বুঝতে পারো যে কোনো কোশ্চেনই নামাইতে পারবে। তার জন্য সায়েন্সটা ভালো করে বোঝো, ক্লিয়ার কনসেপ্ট রাখো, বুঝলে? আর সায়েন্স খুব সোজা লাগবে যখন তোমার ক্লিয়ার কনসেপ্ট হবে।
এরপরের প্রশ্ন আছে দেখো 2 নম্বর, হাইড্রোজেন পরমাণুর সাপেক্ষে আণবিক ভরের সংজ্ঞা দাও। এখানে লক্ষণীয় ব্যাপার কিন্তু হাইড্রোজেন পরমাণুর সাপেক্ষে আণবিক ভরের সংজ্ঞা, তাই না? এবার অ্যান্সারটা দেখো, সাধারণত কোনো মৌল বা যৌগের একটি অণু হাইড্রোজেন এর একটি পরমাণুর তুলনায় যত গুণ ভারী, অর্থাৎ হাইড্রোজেনের তুলনায় যত গুণ ভারী হবে সেই তুলনামূলক সংখ্যাকেই ওই মৌল বা যৌগের আণবিক ভর বলবে। ওকে, এবার দেখো 3 নম্বর, গতিশক্তির মান কখনো ঋণাত্মক হতে পারে? অ্যান্সারটা দেখো, না, হতে পারে না। গতিশক্তির মান ঋণাত্মক হতে পারে না। কেন? তার কারণটা হচ্ছে বস্তুর গতিশক্তিকে উল্টো আমরা লিখতে পারি হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার, অর্থাৎ বস্তুর গতিশক্তি ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার। কনসেপ্ট ক্লিয়ার? হাফ mv স্কোয়ার। m বলতে মাস, v বলতে বেগ অর্থাৎ ভেলোসিটি, সেখান থেকে আসছে v, তাই না? আর m ফর মাস অর্থাৎ ভর। যেহেতু m এবং v স্কোয়ারের মান ঋণাত্মক হতে পারে না, কোনো বস্তুর ভর ঋণাত্মক হতে পারে? হতে পারে না। আর বেগের স্কোয়ার আছে, তো এটা তো ঋণাত্মক হবেই না। তার জন্য বলা হচ্ছে যে বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। তোমার যদি আমার ভিডিওগুলো খুব ভালো লাগে, এই ধরনের ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি মোটিভেট হবো এবং এই টাইপের ভিডিও আরও পাবলিশ করতে থাকবো। এর পরের প্রশ্ন দেখো, 4 নম্বর, প্লবতা কাকে বলে? সাইফন কি? খুবই সোজা একটা প্রশ্ন। দেখো কোনো একটা বস্তুকে যদি তুমি জলের মধ্যে ফেলে দাও, ধরো একটা শোলার টুকরোকে ফেলে দিলে বা একটা কাঠের টুকরোকে, সেটা কি হবে? জলের মধ্যে ফেলে দিলে, বা একটা ফুটবলকে ফেলে দিলেও কি হবে? জলের মধ্যে যখন ফেলে দিচ্ছি, যখন জলের দিকে তুমি ঠেলছো নিচের দিকে, অর্থাৎ জলের ভেতরে নিচের দিকে ঠেলছো, তখন কি হবে? বস্তুটা দেখবে উপরের দিকে ঠেলছে নিচের থেকে, অর্থাৎ জলের ভেতর থেকে যেন ঠেলছে। এটা আর কিছুই না, ভূত না, অন্য কিছুই না, এটা কি? জলের প্লবতা, অর্থাৎ জলের একটা ধর্ম। তো সেটাই এখানে লিখছি, পড়ে নাও। অর্থাৎ এই ক্ষেত্রে একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, তাই না? জল একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, জল বা গ্যাসীয় পদার্থের, এটাই হচ্ছে প্লবতা। তারপরে দেখো সাইফন, সাধারণত কোনো একটা পাত্রকে তুমি না নাড়িয়ে এক পাত্র থেকে জল যখন অন্য পাত্রে নিয়ে যাবে, এই যে সিস্টেমটা, এই যে যন্ত্র সিস্টেমটা, একেই বলবো হচ্ছে কি আমি সাইফন। তুমি একবার রিডিং করে নাও, আমি কনসেপ্ট ক্লিয়ার করলাম। এবার দেখো গ্রুপ ডিতে আছে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, 3 5 15, অর্থাৎ প্রত্যেকটার জন্য নাম্বার আছে 3 করে। 1 নম্বর, জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? দ্রাবকতার একক হয় না কেন? 2 + 3। এই প্রশ্নটা তোমাদের বইতে আছে, অনেক বড় টাইপেরও না, লিখে নিবে, পড়ে নেবে, প্রশ্নটা জানা খুব দরকার। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে দেখে আমি আর এগুলো অ্যান্সার দিলাম না। 2 নম্বর, দেখো কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো? এ সিলভার নাইট্রেট ও হাইড্রোক্লোরিক অ্যাসিড, বি বেরিয়াম ক্লোরাইড ও সালফিউরিক অ্যাসিড। এই টাইপের প্রশ্ন কিন্তু মাধ্যমিকেও আসে, 9-এ তো আসে, 10-এও আসে। তো এখন থেকে এই টাইপের প্রিপারেশনগুলো নাও, প্রশ্নগুলো অ্যান্সারগুলো কিন্তু খুবই সোজাভাবে লেখা যায়। 3 নম্বর, 4.5 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? অ্যান্সারটা আমি এখানে লিখে দিলাম, দেখো 3.011 × 10⁻23। 4 নম্বর, পৃষ্ঠটান কাকে বলে? ধারার এক প্রভাব বলতে কি বোঝো? সন্ধিবেগ কি? তারপরে 5 নম্বর, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। তারপরে দেখো 6 নম্বর, কার্যহীন বল কাকে বলে? একটি উদাহরণ দাও। 7 নম্বর, 100 গ্রাম ভরের একটি বুলেটকে 300 মিটার/সেকেন্ড বেগে একটি বন্দুক থেকে ছোড়া হলে বুলেটটির গতিশক্তি কত হবে? এটা তোমার হোমওয়ার্ক, তুমি করো। ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স পার্টটা খুবই সোজা, আর ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের অনেক পার্ট ক্লাস 11-এর ফিজিক্সে আছে। যারা সায়েন্স নিয়ে পড়ছে সে সমস্ত দাদা দিদিদের বলবে, ওরা বলবে কিন্তু, তবে অনেক ডিটেলস আছে, তবে টপিকগুলো কিন্তু খুবই সোজা ক্লাস 9-এর। যদি একটু ক্লিয়ার কনসেপ্ট রাখো, ফিজিক্যাল সায়েন্স তোমার ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে। আমি চ্যাপ্টার ভিত্তিক সাজেশন প্লাস স্পেশাল ক্লাস করাবো, তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও ছাড়লে নোটিফিকেশন পেয়ে যাবে। অবশ্যই দেখে নেবে, মন দিয়ে পড়ো আর খুব ভালো থেকো।